যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট, এটাকে আমি আন্ডারস্ট্যান্ড করব, ফিট অ্যান্ড প্রপার টেস্ট অর্থাৎ তার চরিত্রাত্মক বৈশিষ্ট্য, তাদের কার্যকলাপ, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এগুলো সব দেখার দেখি যদি আমরা মনে করি যে এই কোম্পানি বা এই ব্যক্তি পাওয়া এখানে বোর্ডে ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হবে। এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এটা অনেক ক্ষেত্রে আগে ওই ফিট অ্যান্ড প্রপার টেস্টটা মিট করা হয় না, যে কারণে অনেকগুলো ব্যাংকিং এই তথ্যটা এই ক্রাইটেরিয়াটা ফলো করলে সাধারণত খারাপ হওয়ার কথা। আমরা ওইগুলোই চেষ্টা করবো। আমরা এখন আপাতত যেটা আমরা চেষ্টা মানে প্ল্যানে আছে সেটা হচ্ছে যে আমরা সরকারিভাবে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা ছোট আকারে একটা প্রোগ্রাম বসিয়ে দিব, যেটা ইমিডিয়েটলি এটাকে কখনো চেষ্টা করবো এটাকে, তারপরে পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটি হচ্ছে সেটা শুধুমাত্র আগের মালিকানা হবে তা নয়, সবার জন্য। একই প্রিন্সিপাল আমরা মনে করি যে আমরা এখন হোল্ডিং এ কি পরিমাণ কত পার্সেন্ট শেয়ার আছে বোঝা যাচ্ছে। আমার আরেকটা প্রশ্ন স্যার, দ্বিতীয়ত মালিকদের যে সংগঠন নামে বেনামে তারা প্রায় সংগঠন, স্যার মালিকদের যে সংগঠন আছে বিএবি, এইটা তো একটা স্যার দুষ্টু চক্র। আমরা বছরের পর বছর একই লোকদেরকে দেখতেছি যারা স্যার এই অন্যায় সহযোগী ব্যাংকিং এই জায়গায় তারা এটা আমি মনে করি ব্যাংক মালিকদের তাদের সম্পর্ক, তাদের দায়িত্ব হচ্ছে বিচার করা বা পরিষ্কার করা। স্যার আমার একটা প্রশ্ন আছে কারণ এটা সরকারের সাথে স্যার কয়টা ব্যাংক তারা দখল করছে এবং ভোট ব্যাংক কয়টা সার্ভিসিং হবে না, বোঝা যাবে যে কাজ। স্যার কয়টা ব্যাংক এখন দখলে আছে আর ভোট ব্যাংকে দেওয়া হবে কয়টা? এটা আমরা ওই আস্তে আস্তে যাচ্ছি, আমরা একটা করেছি, একটা যাবো, আমরা আস্তে আস্তে যাবো, তারা ওরা কিছু নাই। মোটামুটি ভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কনসেন্ট করে রেখেছি, আমরা তো তাদেরকে ট্রানজাকশন করতে দিচ্ছি না, তাদের শেয়ারও তারা হস্তক্ষেপ করতে পারছে না, তাদের কোনো লোনও দিতে তারা পারছে না, তাদের ড্যামেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি। এখন আমরা ভালো লোক প্রস্তুত করি, প্রায় আমি 10টা ব্যাংকের বোর্ড পাবো না, পুরে তারপরে ঝামেলা করতেও চাই। একটা বিষয় হলো যে স্যার যারা এই অনিয়ম, এটা তো স্যার কোনো ধরনের নিয়মের মধ্যে হয়নি স্যার। ধরেন বোর্ডের যারা আগে ছিল তাদেরকে ডিজিএফ ধরে নিয়ে যে প্রক্রিয়া করেছে এটা আমরা মোটামুটি সবাই জানি, বা বাংলাদেশ ব্যাংক লোকজনকে বসায় রেখে স্যার এখানে দেওয়া হয়েছে। স্যার এই যে সেন্ট্রাল ব্যাংকের যে পার্টটা স্যার যারা দায়ী ছিল, এটা তো অবশ্যই স্যার এই দায়িত্ব তাদের নিতে হবে স্যার। এখন তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আর একটা বিষয় স্যার যে এখানে দায়ী কারা ছিল আমাদের নেক্সট আগের যে গভর্নর স্যার, ওনার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন কিনা বা নেবেন কিনা? এটা আর একটা বিষয় স্যার, এই যে ফজলুল স্যারের সময় কিন্তু স্যার এই ঘটনাগুলো ঘটছিল, ওই সময় স্যার আমরা রিপোর্টও করেছিলাম, আপনারাও স্যার বিষয়গুলো নিয়ে অবহিত ছিলেন। যে তো এখন স্যার মানে কোনো একটা দৃষ্টান্ত যদি না হয় তাহলে তো স্যার এটা সমাধান হবে না। আরেকটা বিষয় স্যার আমি জানতে চাচ্ছি যে রিসেন্ট বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যে করে যে বিক্ষোভটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ভেতরে, স্যার এটাও তো একটু নজিরবিহীন, এবং ব্যাংকগুলোতে যে এই স্প্রেড করছে এইভাবে, ব্যাংকটা আমাদেরকে বলছে যে এটার মূল কারণ বাংলাদেশ ব্যাংকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে যে কারণে সবাই সাহস পেয়ে গেছে।
তো ধরেন যেটা স্যার অযৌক্তিক দাবি, কারণ এতদিন সে যদি ডিপেন্ড হয়, কিছু লোক হতে পারে পলিটিক্যাল কারণে যে সে হয়তো প্রমোশন করে, সেটাদের বিষয়ে আপনাদের দাবি আছে তারা যেন না, মানে আমি বলছি স্যার বাংলাদেশ ব্যাংকের যারা এই বিক্ষোভ করেছে কিংবা ইভেন্টস থাকে আমার দরজা খোলা আছে, ওরা এসে বলতে পারে, আমি চেষ্টা করি যেটা জেনুইন হয় সেটাকে অ্যাড্রেস করার জন্য। কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষে আমরা পদক্ষেপ করতে হবে, কিন্তু আমি অযৌক্তিক দাবির কাছে তাদের সাথে সাইন করে দেখতে যাবো, সাইন সাথে আমার পদক্ষেপ করতে হবে একসাথে। রনিমের শেষের প্রশ্নটা এই আন্দোলনের সাথে বাংলাদেশ ব্যাংকের দুজনই ওতপ্রোতভাবে জড়িত ছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তারা আন্দোলন করিয়েছেন বলে আমাদের কাছে যথেষ্ট আমরা শুনেছি, প্রমাণ এদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবেন কি? প্রথমত হচ্ছে এদের একটা স্বার্থ সংশ্লিষ্ট থাকতে পারে যে ডেপুটি গভর্নর চলে গেলে তারা ডেপুটি গভর্নর তারা ডেপুটি গভর্নর প্রচুর প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। এটা হচ্ছে এক প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে রনিমের প্রথম যে প্রশ্নটা, যারা ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংক নিয়ে ইসলামকে সাহায্য করেছে তারা একটা ব্যাংকই আছে, হয়তো দুই একজন ব্যক্তি চলে গেছে, কিন্তু যারা ইডি লেভেলে ছিল, ডিজি ডিরেক্টর লেভেলে তারা এখনো আছে। আপনারা কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট করেছেন যে এরা জড়িত, এদেরকে আপনার আইডেন্টিফাই করেছেন যে এদের আসলে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই পর্যায়ে আমি কিছু কমেন্ট করবো, এইটুকু বলবো যে আমরা চেষ্টা করছি বেস্টেড গ্রুপ ওইভাবে আর না থাকে একই পজিশনে, এবং আমি কাউকে চিনি না। সাবেক দুই গভর্নরের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সামনের দিকে যেন এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের কোনো অপকর্ম আমরা চলবে হিসেবে স্যার একটা খবর স্যার শোনা যাচ্ছে স্যার, বা আমরা আগে থেকেই শুনে আসছি যে টোটাল লেসন প্রচুর লোককে নিয়মিতভাবে মাসহারা দিত স্যার, এবং ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা বা পুলিশ, মানে বিভিন্ন স্যার এটা হচ্ছে মানে এটা কি যদি এরকম উদাহরণ তো তাদের যদি দৃষ্টান্তমূলক কিছু না হয়, দেখুন তাহলে তো স্যার এরকম উদাহরণ আরো থাকবে স্যার। সালমের বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হবে ওদের সাথে স্যার আপনাদের চট্টগ্রাম ব্রাঞ্চ হলো স্যার বড় সবচেয়ে বেশি অ্যাফেক্ট। আমরা চট্টগ্রাম ব্রাঞ্চটা চাচ্ছি না কথা। আর আরেকটা বিষয় হলো সম্প্রতি ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা ডলার লেনদেন হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক থেকে 110 টাকা ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক, আবার একই দিনে ওই ডলার 116 টাকা 45 পয়সা কিনে নিয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা জড়িত ছিল এবং অ্যাডিশনাল ডিরেক্টরের সাইন ছাড়া নিচের লেভেলের কর্মকর্তারা সরাসরি গভর্নর পাওয়ার গেছে এবং তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? 56 কোটি টাকা স্যার 56 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রদ্রোহী কাজ। স্যার একদিনে 56 কোটি টাকা, এটা যদি 10 দিন হলে 560 কোটি। রাষ্ট্রীয় টাকা একদিনেরটা জানতে পারছি। আমি যে কথা জানি না, অনেকভাবে কারণে দিতে পারি কেন, যদি এটা কেনা হয়ে থাকে যে পাবলিক সেক্টরকে এটা দিতে হবে আর এটা অভ্যন্তরীণ রিপোর্টে চলে আসছে যে এটা একদিনে কিনে মানে দুইটা ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট ডলার আমাকে দেখতে হবে যেটা কি কোন কারণে হয়েছে, এটা কি বৈধ কারণে হয়েছিল ওটা কি অবৈধ কারণে হয়েছিল। বৈধ কারণ বলতে আমি কি দিতে আমি বলি হতে পারে আমি কিনলাম বেশি দামে, কিন্তু আমি বিজ্ঞান সরকারি প্রতিষ্ঠান তাহলে কিন্তু আমাকে লস নিতে হবে, তাই না? কারণ দুটা মাল্টিপ্লেক্সন দিচ্ছে, এই লসটা কিন্তু কোনো ব্যক্তির সাথে সরকারের সাথে, এই ক্ষেত্রে আমি কোনো ব্যক্তি হয়ে অভিযোগ করবো না। আমি বলবো যে পলিসিটা খারাপ ছিল, আমি বলবো যে ইনভেস্ট ছিল, কিন্তু আমি ব্যক্তি হিসেবে কিন্তু যদি কোনো ব্যক্তি এটার দ্বারা লাভবান হয়ে থাকে তাইলে হচ্ছে সেটা হচ্ছে তখন কিন্তু এটা পলিসি বেসড হলো না, এটা হলো নিজ স্বার্থ ভিতরে নিজের স্বার্থে সে একটা খারাপ কাজ তফাৎ আছে, ট্রানজেকশন কিন্তু সেম হতে পারে, নেচার অফ ট্রানজেকশন হালাল ইনভেস্টিগেশন করবেন কিনা স্যার? আপনার পরিচালনায় এখন যারা আছে আপনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকে যাতে এরকম আর্থিক কেলেঙ্কারি না হয়, যে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন, এখন কর্মকর্তাদের আপনি কি ধরনের নির্দেশনা দিয়েছেন?
দেখুন এটা একদিনের ব্যাপার। আর কিছু কথা হচ্ছে আমি প্রথমেই এসেই একটা বড় রকমের নাড়াচাড়া চাই। আগে অর্থনীতিকে রক্ষা করতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংক দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাংকে ঘুরে যায়। হ্যাঁ কিছু হয় অনিয়ম হয়েছে, ঠিক আছে, কিন্তু অনিয়ম সামনে হবে এটুকু গ্যারান্টি। দ্বিতীয় হচ্ছে কাজে অনিয়ম যদি সামনে না হয়, আমার কিন্তু পেছনে তাকিয়ে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, কিন্তু আমার কিন্তু লাভ হচ্ছে, বরং আমার ডিস্ট্রাকশনটা যদি হয় আমার বেশি ক্ষতি হয়ে যেত। আমার এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড হয়েছে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিভিন্ন ক্ষেত্রে, যাতে বাংলাদেশ যেন ডিফল্ট না হয়, বাংলাদেশের পেমেন্ট হিস্ট্রি নিয়ে যেন প্রশ্ন না উঠে, আমরা যেন ফার্দার ডাউন না হয়ে যাই, আমাদের সাথে যারা করেসপন্ডেন্ট ব্যাংক আছে তাদের সাথে আমাদের সম্পর্কটা প্রথম মিটিং আমি করেছি কেন, কারণ দেয়ার ভাইটাল, আমাদের লাইফ লাইন, ইন্টারন্যাশনাল লাইফ লাইন, তাদের সাথে কিন্তু আমাদের পাস করতে হবে। ফার্স্ট মিটিং তারপরে ওই ব্যাংক, তো আমরা ওই লাইনে চেষ্টা করছি। আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে দেশের এবং অর্থনীতিকে রক্ষা করা, পরে আমরা